বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে সম্মত ঢাকা অটোয়া। কানাডায় শেখ হাসিনা ও জাস্টিন ট্রুডোর বৈঠক। সিদ্ধান্ত বাস্তবায়ন হলে নূর চৌধুরীর ফাঁসির রায় কার্যকর ত্বরান্বিত হবে। যদি জাস্টিস মিনিস্ট্রি মনে করে যে হি ইজ এ মার্ডারার, সে খুনি একজন, কাজে খুনিকে আমরা এখানে থাকার অনুমতি দেব? এখানে কিন্তু বন্দির প্রশ্নটা না, এখানে হলো মার্ডারার। উনি খুনিকে যদি ফিরিয়ে আনতে হয়, সেই এক্সট্রাডিশন ট্রিটিটা খুব লিমিটেড একটা পয়েন্টের মধ্যে ট্রিটি হলে আমার মনে হয় এনাফ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ও কাওড়াকান্দি ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু। সিলেটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে 3 জন নিহত, আহত অন্তত 29। উত্তরাঞ্চলের অন্যতম কাঁচা চামড়ার বাজার নাটোরে এখনো জমে ওঠেনি বেচাকেনা। ট্যানারি মালিকদের বেঁধে দেয়া দামে বিক্রি হলে লোকসানের আশঙ্কা মৌসুমী ব্যবসায়ীদের। টঙ্গীর টোবাকো ফয়েল কারখানার সামনে এখনো নিখোঁজদের সন্ধানে স্বজনরা। শোকাহত পরিবারের প্রতি সমবেদনায় শ্রমিকদের মানববন্ধন। এবং মগবাজার ফ্লাইওভারের দ্বিতীয় অংশের উদ্বোধন হলেও নিচের রাস্তা ব্যবহার উপযোগী না হওয়ায় দুর্ভোগে এলাকাবাসী। যথাযথ কর্তৃপক্ষকে আন্তরিক হওয়ার আহ্বান। জাতির জনক বঙ্গবন্ধুর পলাতক খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে করণীয় ঠিক করতে বাংলাদেশ ও কানাডা দুদেশই সম্মত হয়েছে। শুক্রবার কানাডার মন্ট্রিয়ালে গ্লোবাল ফান্ড কনফারেন্সের উদ্বোধনের পর শেখ হাসিনা ও জাস্টিন ট্রুডোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। এর আগে কনফারেন্সের উদ্বোধনী পর্বে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যালেরিয়া, এইডস ও যক্ষ্মা প্রতিরোধে বিশ্ব নেতাদের প্রতি চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানান। আমাদের কানাডা প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরীকে সঙ্গে নিয়ে মন্ট্রিল থেকে বিস্তারিত জানাচ্ছেন শিহাবুদ্দিন কিস্তু। মহাজোট সরকারের ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কানাডা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ট্রিলে 4 দিনের সফরে গ্লোবাল ফান্ড কনফারেন্সের উদ্বোধনীর এক ফাঁকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন শেখ হাসিনা। আলোচনায় দ্বিপাক্ষিক নানা বিষয়ের মধ্যে প্রাধান্য পায় কানাডায় অবস্থানকারী বঙ্গবন্ধুর অন্যতম হত্যাকারী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে বহিঃসমর্পণের বিষয়টি। So it's a great opportunity. You invited me, so I know because in my riding where there's a large Bangladeshi population, I sometimes have to explain to my wife that on Valentine's Day there's an important commemoration. পরে গণমাধ্যমে পররাষ্ট্র সচিব জানান, তাকে ফিরিয়ে দিতে কানাডার সহযোগিতাও চেয়েছে বাংলাদেশ। বিষয়টি নিষ্পত্তির জন্য আলোচনা করতেও সম্মত হয়েছে কানাডা। নূর চৌধুরী আপনারা জানেন যে সাজাপ্রাপ্ত সেলফ প্রোক্লেম কিলার অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে বেশ দুজনের মধ্যে আলোচনা হয়েছে যে কিভাবে নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত এনে বিচারের সম্মুখীন করা যায়। ওই বৈঠকের পরই ৭১-এর মহান মুক্তিযুদ্ধে তৎকালীন কানাডীয় প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর বাংলাদেশ বান্ধব বিশেষ ভূমিকার জন্য ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনার বা মুক্তিযুদ্ধের বিশেষ সম্মাননা তারই ছেলে জাস্টিন ট্রুডোর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুপুরে কানাডার মন্ট্রিলের ডাউনটাউনের হায়াত রিজেন্সি হোটেলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ৫ম গ্লোবাল ফান্ড কনফারেন্সের। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিশ্ব থেকে যক্ষ্মা, ম্যালেরিয়া এবং এইডসের মতো মারাত্মক ব্যাধি দূরীকরণে একযোগে কাজ করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি। access to health care is critically important for our society. My government
attaches high priority to health security by investing in health infrastructures, products and services. We expect Global Fund to support us in our efforts. এছাড়াও নারীর প্রতি সহিংসতায় বাংলাদেশের জিরো টলারেন্স অবস্থান উল্লেখ করে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সফলতাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদ, মন্ট্রিল, কানাডা। দর্শক, আমাদের কানাডা প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরী এবং নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবিতে দেখছিলেন দেবাশিস রায়ের করা প্রতিবেদনটি। সিদ্ধান্ত বাস্তবায়ন হলে নূর চৌধুরীর ফাঁসির রায় কার্যকর ত্বরান্বিত হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দুই দেশ শিগগিরই একটি সমঝোতায় পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন তারা। এখানে কিন্তু বন্দির প্রশ্নটা না, এখানে হলো মার্ডারার। উনি খুনিকে যদি ফিরিয়ে আনতে হয় সেই এক্সট্রাডিশন ট্রিটিটা খুব লিমিটেড একটা পয়েন্টের মধ্যে ট্রিটি হলে আমার মনে হয় এনাফ, যে আমার কোর্টের এই সেই রায়টা তাদের কাছে প্রডিউস করতে হবে এবং রায়টা দিতে হবে, এবং অন্য অ্যাপিলেন্ট যারা রিভিউ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত হেরে গিয়েছে সেই রায়টাও দিতে হবে। জাস্টিস মিনিস্ট্রির ভিতরে এই প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার ভিতরে আমাদের যেতে হবে, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকটা করে সেই পথটা তিনি দেখিয়ে দিলেন। এবার ঘরে ফেরা মানুষের খবর। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ। সকাল থেকেই বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ছিল মানুষের ভিড়। কিছু কিছু যানবাহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ছাড়া তেমন কোনো ঝামেলা না থাকায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকামুখী সাধারণ মানুষ। প্রাণভরা আনন্দ, উচ্ছ্বাস আর আয়েশি সময় কাটিয়ে বাস্তবতার জীবনে পা রাখছেন নগরবাসী। কয়েকদিনের টানা ছুটি শেষে শনিবার সকাল থেকে এক একটি ট্রেন কমলাপুর স্টেশনে পৌঁছেছে পর্যাপ্ত সংখ্যক যাত্রী নিয়ে। নারীর টান ছিঁড়ে আসা এসব যাত্রীদের মত, ফেলে আসা আনন্দের রেশ কর্মক্ষেত্রেও তাদের আরো মনোযোগী করবে। খুব চমৎকার ঈদ কাটাইছে, খুব সুন্দরভাবে ফিরে আসছে, খুব ভালো লাগছে আর কি। প্রায় 9 দিনের মতো ছিলাম, কিন্তু প্রয়োজনের তাগিদে ক্যাম্পাস খুলে গেছে, আবার আসতে হয়েছে। অনেক ভালো, সবার সাথে আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করতে অনেক ভালো লেগেছে। প্রায় 10 দিনের ছুটি কাটে এসেছি, তো এত বড় ছুটিটা ভালোই কাজে লাগছে। জনস্রোত নেমে আসে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। নদীপথের যাত্রা সবচেয়ে আরামদায়ক হয় বরাবরের মতো স্বস্তি প্রকাশ করেছেন ঢাকা ফেরা যাত্রীরা। তবে লঞ্চ মালিকদের টিকিট প্রতি বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ দিয়েছেন লঞ্চের যাত্রীরা। 1200 টাকার কেবিন 3000-4000 টাকা পর্যন্ত নিচ্ছে, যেগুলা বিএফি কেবিন এগুলা 4000 টাকার কেবিন নিচ্ছে 6000 টাকা 7000 টাকা। এই আনন্দটা অনেকদিন থাকবে আর ওদেরকে তো অবশ্যই মিস করবো। বলার মতো ভাষা নেই, এত মজা করেছি, এখন ফিরে আসার সময় একটু খারাপ লাগে। কোনো ধরনের যানজট ছাড়া ঢাকা ফিরলেও বাড়ি যাবার সময়ের দুঃসহ যাত্রার কথা ভুলতে পারেননি বাস যাত্রীরা। তবুও ঈদ উৎসবের রঙিন স্মৃতি তাদের সব কষ্টকে ম্লান করেছে বলে জানান তারা। প্রচন্ড কষ্ট হয়েছে, 17 ঘন্টা যেতে লেগেছে, আর আসার সময় সেরকম কোনো কষ্ট হয়নি, ভালোই। ঈদ তো মোটামুটি আনন্দে কাটাইলাম, আর যাত্রায় কোনো জ্যাম পাইনি, রাস্তা ফাঁকা ছিল। শনিবার অধিকাংশ বেসরকারি অফিস খুললেও রোববার থেকে সব ধরনের কর্মজীবীদের পদচারণায় রাজধানী তার চেনা রূপে ফিরবে বলে মনে করছেন ঘরে ফেরা মানুষেরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে বরিশালের লঞ্চঘাট এলাকায় আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। আমরা চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। আসাদ, আমি আছি বরিশাল নদীবন্দরে। কিছুক্ষণ আগে 4টি লঞ্চ ঠিক 7টার দিকে বরিশাল নদীবন্দর থেকে 4টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। একটা জিনিস জানিয়ে রাখি যে এই ঈদের ছুটি শেষ হবার কারণে কিন্তু আজকে প্রচুর লোক বরিশাল থেকে রাজধানীমুখী হচ্ছেন। ঈদের ছুটি শেষ যাওয়ার কারণে যাদের আগামীকালকে অফিস খোলার থাকার কারণে কিন্তু মূলত এই পরিস্থিতি। বরিশাল নদীবন্দরে কিন্তু প্রচন্ড ভিড়।
একটা কথা জানিয়ে রাখি যে আজকে বরিশাল নদীবন্দর থেকে মোট 15টি লঞ্চ রাজধানীমুখী হচ্ছে। যে লঞ্চগুলো রাজধানীমুখী হচ্ছে তার মধ্যে রয়েছে সুন্দরবন 8 এবং 10, পারাবত 2, 9, 11 এবং 12, সুরভি 7 এবং 9, টিপু 7, কীর্তনখোলা 1 এবং 2, কালামখান 1, দ্বীপরাজ এবং মানিক 1 আর রাজহংস 8, এই মোট 15টি লঞ্চ। এছাড়া সরকারি স্টিমার লেপচা এবং বাঙালিও কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ইতিমধ্যে। আরেকটা জিনিস হচ্ছে যে গ্রিন লাইন 2 এবং 3 এই দুটি লঞ্চ কিন্তু দিনের বেলায় বরিশাল থেকে ছেড়ে গেছে। কথা বলেছিলাম বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার নৌ পুলিশের তিনি আব্দুল মোতালেব, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাত্রীদের নিরাপত্তায় কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনো রকমের দুর্ঘটনা এড়াতে কিন্তু বরিশাল নদীবন্দরে রয়েছেন যারা রয়েছেন তাদের মধ্যে আছেন কিন্তু বরিশাল ফায়ার সার্ভিসের এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে আছেন কিন্তু বরিশালের কোস্ট গার্ড এবং অন্যান্য যারা নৌ রক্ষার বিভিন্ন বাহিনী ছাড়াও কিন্তু প্রচুর পরিমাণের যারা বরিশালের এই যাত্রীদের নিরাপত্তা বিধানে নিয়োজিত রয়েছেন। এছাড়া একটা আমরা কথা বলেছিলাম বরিশালের বন্দর কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের ঝামেলা এড়াতে কিন্তু তারা যাতে করে যারা যাত্রী রয়েছেন তারা কোনো রকমের সমস্যায় না পড়েন নির্ধারিত সময়ের আগেই কিন্তু বরিশাল থেকে নির্ধারিত সময়ের আগেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো যাত্রা শুরু করে দিবেন। এই লক্ষ্যেই কিন্তু 7টার মধ্যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে, যে সাধারণত বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যায় 8:30 থেকে 9:45টার মধ্যে। তো এই ছিল মোটামুটি আমার কাছে আসাদ বরিশাল নদী বন্দর থেকে রাজধানীমুখী লঞ্চের সর্বশেষ খবর। আসাদ। সহকর্মী ফেরদৌস সোহাগ জানাচ্ছিলেন বরিশালের লঞ্চঘাট এলাকা থেকে রাজধানীমুখী মানুষের খবরাখবর। এদিকে ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে রাজবাড়ী ও মাদারীপুরের ঘাট এলাকায়। রাজবাড়ীর দৌলতদিয়া এবং মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন। দীর্ঘ যানজটে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। রাজবাড়ী ও মাদারীপুর থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের ঢল নামে মাদারীপুরের কাওড়াকান্দি নৌ রুটে। শিবচরের পাঁচচর থেকে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে যানজট থাকায় পায়ে হেঁটে ঘাটে পৌঁছাতে দেখা গেছে যাত্রীদের। ছোট বড় শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। অনেকে লঞ্চ ও স্পিড বোটে নদী পার হয়েছেন। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল একটু অস্বাভাবিক থাকার কারণে অনেক গাড়ি এবং যাত্রী আমাদের কাওড়াকান্দি রুটে ঢাকায় প্রবেশের চেষ্টা করছেন এবং আমরা সচেষ্ট আছি এবং সতর্ক আছি এবং আমরা আপনার চেষ্টা করছি যাতে আমাদের এই সমস্ত যাত্রী ভাইদেরকে আমরা তাদের গন্তব্যে সঠিকভাবে পৌঁছাতে পারি। পদ্মায় ভাঙন দেখা দেওয়ায় শুক্রবার সকাল 7টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ায় 3টি ঘাট বন্ধ হয়ে যায়। দীর্ঘ 12.5 ঘন্টা বন্ধ থাকার পর শনিবার সকাল 8:45টার দিকে একযোগে 3টি ঘাটের মেরামত কাজ শেষ হয়। এরপর বেলা 1টার দিকে 4 নম্বর ঘাটটিও সচল হয়, কিন্তু স্রোতে ফেরি চলাচল ধীরগতি হওয়ায় এখনো পারাপারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন। যাওয়ার সময় 4-5 কিলোমিটার জ্যাম, আসার সময় একই অবস্থা, যেটা আমাদের যাত্রায় ভোগান্তি। তারপর ভাড়া তেমন অনেক বেশি, ডবল হচ্ছে বাসে। সব মিলায় মোটামুটি ভালো কেটেছে, কিন্তু এই কষ্টটা অনেক বেশি। যাত্রীদের সুবিধার্থে দৌলতদিয়া পাটুরিয়া ও মাওয়া কাওড়াকান্দি ঘাটে ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে। তাসমিন আফরোজ, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। ফেনীর চরাঞ্চলের প্রাকৃতিক খাদ্য নির্ভর গবাদি পশুর কদর দিন দিন বাড়ছে। নিরাপত্তা, জলোচ্ছ্বাস আর আর্থিক সংকটে ঘটছে না প্রসার। টঙ্গীর টেম্পাকো ফয়েল কারখানায় আগুনের ঘটনায় নিখোঁজ তালিকায় আরও একজনের নাম যোগ হয়েছে। এ নিয়ে নিখোঁজের সংখ্যা দাঁড়ালো 11 জনে। এদিকে নিখোঁজ স্বামীর সন্তানের খোঁজে কারখানার সামনে আজও ভিড় করেন স্বজনরা। এছাড়া ভবনটি পুনর্নির্মাণ করে প্রায় 300 কর্মকর্তা কর্মচারীর চাকরি নিশ্চিতের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন শ্রমিকরা। চলছে উদ্ধার কাজ। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ভেঙে পড়া ভবনগুলোর স্তূপ সরিয়ে ফেলতে ব্যবহার করছেন বুলডোজার। এখন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে আশপাশ এলাকার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। এদিকে সকাল 10টার দিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মানববন্ধন করেন শ্রমিকরা।
1 ঘন্টার এই মানববন্ধনে অতি দ্রুত কারখানা পুনর্নির্মাণের দাবি জানানো হয়। ভাইরা মৃত্যুবরণ করছে, যারা আহত হয়েছে, আমরা যারা বেঁচে আছি তাদের সাহায্য সহযোগিতা করুক। ওই দুর্ঘটনা ঘটলো আমি কিছুই বলতে পারবো না। আমার ওই পিছন দিকে হঠাৎ করে চেয়ে দেখি যে দেয়ালটা নাই। আমরা 300 পরিবার আজকে বেকার হয়ে আছি, আমাদের পরিবার বেকার, আমরা এখন পথহারা দিশেহারা হয়ে আছি। দুর্ঘটনার পর থেকে নিহত, আহত আর নিখোঁজ কর্মীদের নাম নিবন্ধন ও তথ্য কেন্দ্রের সামনে ছিল নিখোঁজদের স্বজনদের ভিড়। ঘটনার দিন থেকে প্রতিদিন এখানে আসা যাওয়া করতেছি, খোঁজ খবর নিচ্ছি, এ পর্যন্ত আমাদের কোনো লাশ পাইনি। মর্গের ভিতরে 6 জন আছেন, ওদেরকে চিনার মতন কোনো উপায় নাই। ওনারা বললো যে ডিএনএ টেস্ট ছাড়া আর এটা কিছুই হবে না। আমাকে এই লাশটাই দিয়ে দিক, আমরা আর কিছু আশা করতেছি না, তাদের তো জীবিত পাবোই না, অন্তত পক্ষে তাদের লাশটা নিয়ে আমরা কবরটা দেখতে। এদিকে নিখোঁজের সংখ্যা 1 জন বেড়েছে। মোহাম্মদ হোসেন জুয়েল নামে এক ব্যক্তির লাশ চিহ্নিত করা নিয়ে ভুল বোঝাবুঝির পরে ক্লিনার মামুন নামে একজনের নাম নিখোঁজের তালিকায় যুক্ত করা হয়। পোস্টমর্টেম করা হয়েছিল, পরবর্তীতে দেখা গেল না এটা ক্লিনার মামুন না, এটা হোসেন জুয়েলের লাশ। এখন তার ওই মামুনের আত্মীয় স্বজন এসেছে এবং ওই লাশটা যথাযথভাবে হোসেন জুয়েলের লাশ, প্রকৃত লাশ হিসেবে তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করে এবং তার দাফন যথাযথ সম্পন্ন হয়েছে। মামুনকে আমরা নিখোঁজ দেখাচ্ছি, সেই কারণে আমাদের এই নিখোঁজের সংখ্যা বেড়ে 11 হয়েছে। গত 10 সেপ্টেম্বর টাম্পাকো ফয়েল কারখানায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শাতিলা শারমিন, সময় সংবাদ, গাজীপুর। মগবাজার ফ্লাইওভারের দ্বিতীয় অংশের উদ্বোধনের পর কিছুটা হলেও যানজট কমবে বলে আশা করছেন এলাকাবাসী। যানজট নিরসনে ফ্লাইওভারের অন্য অংশগুলো দ্রুত উন্মুক্ত করার দাবি তাদের। পাশাপাশি ফ্লাইওভারের নিচের রাস্তা ব্যবহার উপযোগী না হওয়ায় দুর্ভোগে এলাকাবাসী। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইওভারগুলো গণপরিবহন উপযোগী করা হলে যানজট কমার পাশাপাশি জনগণের দুর্ভোগও কমবে। কামাল হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। অসংখ্য গাড়ি চলাচল করায় রাজধানীর মগবাজারের যানজট নিত্যসঙ্গী। যানজট কমাতেই বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের বাংলা মোটর থেকে সিদ্ধেশ্বরী পর্যন্ত অংশটি। এই রুটে ব্যক্তিগত গাড়িগুলো চলাচল করলেও ফিরতি পথের অংশ চালু না হওয়ায় ফ্লাইওভার ধরে বাংলা মোটরমুখী গাড়িগুলো আসতে পারছে না। এতে ফ্লাইওভারের ওই অংশের পুরো সুবিধা পাওয়া সম্ভব হচ্ছে না। যেটা আশা করি সেটুকু এই একটা দিয়ে কমবে না, এটা দুটোকে ওপেন করলে পর তখন এটা সার্থকতা আমরা পাবো। প্রাইভেট কটা কার এবং সিএনজি যে কটা রাইডিং যাবে, এই কটা আর কত লোক যানজট এখানে কমাবে। সব কটা ব্রিজ যদি খুলে দেয় তাহলে মানে এই মগবাজার আপনার এই টাউনটা, এই সাইডটা, এই শহরটা ক্যাপচার করবে এই ব্রিজটাই। ফ্লাইওভারের নিচের অংশের রাস্তা এখনো মেরামত না করায় তা খানাখন্দে ভরা। ফলে ফ্লাইওভার চালু হলেও স্থানীয় এলাকাবাসীদের চলাচলের দুর্ভোগ বিন্দুমাত্র কমেনি। গাড়ি ঘোড়া করে না, চাকা চুকা টাল হয়, রাস্তা খারাপ। তো গাড়ির উপরে চালে আসতে পারছি না, তো টানি আসতেছি, খুব কষ্ট হচ্ছে। পুরা রাস্তা ভাঙ্গা, মানজার সমস্যা হচ্ছে, তারপর শরীর বিষ ব্যথা হচ্ছে, রিক্সা পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাচ্চারা ব্যথা পাচ্ছে। ফ্লাইওভারের নিচের রাস্তা মেরামতে সিটি কর্পোরেশনকে আন্তরিক হওয়ার আহ্বান এই যোগাযোগ বিশেষজ্ঞের। সবচেয়ে বেশি ব্যবহারকারী নিচেই আছে, তাদেরকে যদি আমি কমফোর্ট দিতে না পারি তাহলে এই একটা ফ্লাইওভার বানিয়ে এতগুলি লোককে আমি ভুক্তভোগী করব, এটা যেন না হয়। রাস্তার যেই রাইডিং কোয়ালিটি সেটাও কিন্তু নাই। সেই হিসাবে সার্বিকভাবে যানজট দূর করার জন্য যে অবজেক্টিভগুলি থাকে সেটা হয়তো পূরণ হবে না এই প্রজেক্টের মাধ্যমে। গণপরিবহনকে প্রাধান্য দিয়ে যোগাযোগ ব্যবস্থারও গুরুত্ব আরোপ করেন তিনি। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। যুক্তরাজ্যে বাংলাদেশি ইমাম হত্যার ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড। দণ্ডিত ব্যক্তি আইএস এর মতাদর্শে বিশ্বাসী, পর্যবেক্ষণ আদালতের। কোরবানি ঈদের পর কয়েকদিন পেরিয়ে গেলেও উত্তরাঞ্চলের অন্যতম বড় কাঁচা চামড়ার বাজার নাটোরে এখনো জমে ওঠেনি বেচাকেনা। এদিকে ট্যানারি মালিকদের বেঁধে দেয়া দামে চামড়া বিক্রি হলে মূলধন হারানোর শঙ্কা করছেন মৌসুমি ব্যবসায়ীরা। এ অবস্থায় বিষয়টি বিবেচনায় নিয়ে পদক্ষেপ নিতে সরকার ও ট্যানারি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট।
নাটোর সদরের রেলগেট এলাকায় রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় কাঁচা চামড়ার বাজার। প্রতি বছর 900 কোটি ও ঈদ মৌসুমে এখানে বেচাকেনা হয় 500 কোটি টাকার চামড়া। উত্তরাঞ্চলের জেলাসহ খুলনা অঞ্চল থেকেও বিক্রির জন্য চামড়া আসে এ বাজারে। তবে ঈদের কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো তা আসেনি, ফলে বেচাকেনা নেই বাজারে। স্থানীয় দুজন মৌসুমী ব্যবসায়ী লবণযুক্ত চামড়া আনলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। উঠছে না নিজেদের খরচের টাকাটাও। ঋণ করে সব আমার চামড়া কিনা লস হচ্ছে, গাড়ি খরচ এগুলো দিয়ে আমার চামড়া নিয়ে এসে আরো দিলে এসে আমার পোষাচ্ছে না। লবণ আর লেবারের টাকায় উঠছে না চামড়া বিক্রি করা। আর আড়তদাররা বলছেন ট্যানারি মালিকরা বাজার দর অনুযায়ী চামড়া না কিনলে মূলধন হারাবেন তারা। সে সাথে আশঙ্কা করছেন চামড়া পাচারের। এই মার্কেটে যে চামড়া আমদানি হওয়ার কথা তার সিকি পরিমাণও আমদানি হয় নাই। আমরা আশঙ্কা করছি পার্শ্ববর্তী দেশে পাচার হয়ে যেতে পারে। বড় দর 1 মাস, তারপর থেকে চামড়া তো পচনশীল, পচন নষ্ট হয়ে যাবে। আমাদের জীবনে যা কিছু ছিল সবকিছু আমরা এরকম চামড়ার মধ্যে দিয়ে দিছিলাম, আর সব টাকায় আমাদের হারায় গেছে। এই অবস্থায় চামড়া ব্যবসায়ীদের লোকসানের হাত থেকে বাঁচাতে সরকার ও ট্যানারি সংশ্লিষ্টদের সহযোগিতা চাইলেন চেম্বার ব্যবসায়ী নেতা। এই চামড়াটা যাতে নষ্ট না হয়, শেষ না হয়ে যায়, এই বিষয়ে আমি সরকারকেও বলবো তারা যেন পদক্ষেপ রাখেন এবং ট্যানারি মালিকরা যাতে এ বিষয়ে সচেষ্ট হন, এই প্রত্যাশায় আহ্বান। নাটোর রেলগেট চামড়া বাজারে 166টি আড়তে চামড়া বেচাকেনা হয়। রাকিবুল হাসান, সময় সংবাদ, নাটোর। দেশ জুড়ে যখন গবাদি পশু পালনে কৃত্রিম খাদ্যের ব্যবহার ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সমালোচনা হচ্ছে, তখন ফেনীর সমুদ্র উপকূলীয় সোনাগাজীর চরাঞ্চলের প্রাকৃতিক খাদ্য নির্ভর গবাদি পশুর কদর দিন দিন বেড়েই চলেছে। তবে নিরাপত্তা, জলোচ্ছ্বাস আর আর্থিক সংকটে প্রসার ঘটছে না সেখানকার গবাদি পশু ব্যবস্থাপনার। জুলহাস তালুকদারের ক্যামেরায় বিস্তারিত বক্তিয়ার মুনা রিপোর্টে। ফেনী সমুদ্র উপকূলীয় উপজেলা সোনাগাজী। এখানকার সাগরের মোহনায় বিশাল চরাঞ্চলে রয়েছে হাজার হাজার একর চারণভূমি। প্রাকৃতিক খাদ্য নির্ভর মহিষ, মেষ আর গরুর অসংখ্য পালের মালিক রয়েছেন। এসব পাল স্থানীয়ভাবে বাতান নামে পরিচিত। পারিবারিকভাবেও পালন হচ্ছে গবাদি পশু। গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করছে লাখেরও বেশি মানুষ। চরবাসীর আয়ের বড় একটা উৎস হলো দুগ্ধ শিল্প আর মাংস সরবরাহ। 70-এর দশকে গড়ে ওঠা মেষ প্রজনন খামারটি 1984 সালে বন্ধ হয়ে যাওয়ার পর 2001 সালে সেখানে চালু হয় হাঁস প্রজনন খামার। মেষের পশমে কম্বল তৈরির কারখানাটিও বন্ধ হয়ে যায় 1987 সালে। নানা সংকটে তারা গবাদি পশু শিল্পকে নিয়ে বেশি দূর এগুতেও পারছেন না। খরচ অনেক কম, তাতে আমাদের দুধ বেচলেও আমরা লাভবান আর মাংস বেচলেও আমরা লাভবান। আমাদের নির্ভেজাল মোষ গরুগুলা অনেক চাহিদা আছে। ফেনীর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, চরাঞ্চলে প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের কাজ শেষ হলে আরো বেশি সেবা দেওয়া সম্ভব হবে। কিছু প্ল্যান এবং কিছু প্ল্যান বাস্তবায়ন করা লাগবে আর কি। তো সেইটা আমার বিভাগে আমি জানিয়েছি, আমার ডিপার্টমেন্টও জানে এবং পর্যায়ক্রমে এটা হবে। বহুমুখী সংকটের পরও এখানকার প্রাণী সম্পদ বিভাগের হিসেব মতে সোনাগাজী চরাঞ্চলে গবাদি পশুর সংখ্যা 50,000-এরও বেশি। এখানকার প্রাকৃতিক খাদ্য নির্ভর এসব গবাদি পশু পালনকারীরা মনে করছেন, সরকারি বেসরকারি উদ্যোগ ও সহযোগিতা পেলে এই চরাঞ্চলেই স্বাস্থ্যকর গবাদি পশু পালনে বিশাল বিপ্লব ঘটানো সম্ভব। সোনাগাজীর চরচান্দিয়া থেকে বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। উড়ন্ত অবস্থায় দরজা খোলার কারণেই কক্সবাজারে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন গ্রুপ ক্যাপ্টেন জাফর। মুঠোফোনের সময় সংবাদকে তিনি এই তথ্য জানান। এর আগে গতকাল বিকেলে বাংলাদেশ সিভিল এভিয়েশনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা চিকিৎসাধীন পাইলটের সঙ্গেও কথা বলেন। শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার রেজু নদী সংলগ্ন সাগর মোহনায় মেঘনা এভিয়েশনের যাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে এক যাত্রী নিহত এবং পাইলট সহ 4 জন আহত হন। এই দুর্ঘটনার জন্য হেলিকপ্টারের দরজা খুলে ভিডিও করাকেই দায়ী করেছেন মেঘনা এভিয়েশন কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, যাত্রীদের কয়েকজন হেলিকপ্টার থেকে ভিডিও করছিল এবং হেলিকপ্টারটা নিচ দিয়ে যাচ্ছিল। সে সামনে বসছিল, সে হঠাৎ করে তার
দরজাটা খুলে ফেলছে আর কি, সামনের দরজা খুলে ফেলার পরে সে তখন ওইটাকে আবার লাগাতে গিয়ে সে একটা পাইলট যে দিয়ে ফ্লাই করে সেটা নিয়ে টান দেওয়াতে তারা পাইলট আমার নাম ছিল ওই দরজাটা বন্ধ করার জন্য। তখন সে ওই খুব হাইট কম ছিল, ওই জন্য আর কি সে ধরে টান দেওয়াতে সেই হেলিকপ্টারটা ব্যালেন্স নষ্ট হয়ে মাটিতে হিট করার পরে এটা ক্র্যাশ করেছে। টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সারা দেশে দুর্ঘটনায় আরও 11 জন মারা গেছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। সকালে সিলেটের গোলাপগঞ্জের কায়স্থ এলাকায় সিলেটগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত এবং অন্তত 15 জন আহত হন। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের ইছাইলে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত এবং অন্তত 17 জন আহত হন। তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে আরও 3 জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে কালীহাতির আনালিয়া এলাকায় প্রাইভেট কার চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ড্রাইভার একটু ঘুম ছিল আর সামনে একটা ভরভর্তি ট্রাক ছিল, ইটের ট্রাক, ওরা আসি একবারে লাগে গেছে। আমরা গাড়ির মধ্যে 4 জন ছিলাম, আমরা 3 জন বাচ্চা, আমরা ভাবি মারা গেছে। সব যাত্রী মিলে বললো যে ভাই গাড়ি আপনি ধীরে চালান, গাড়ির কথা না শোনায় গাড়িটা যখন জোরে টান দিয়ে চললো সব তো ঘুমান্ত অবস্থায় ঘুম জায়গা। গাড়িটা আসে মনে করেন কিছু দূর ব্রিজ পার হয়ে আসে পারে, কিছু দূর আসে গাড়িটা ডাইরেক্ট নাগে দিল ট্রাকের সামনে। বাসের চাকা পাংচার হয়ে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই এক শিশু বাচ্চা সহ এক মহিলা নিহত হয়। আহতদের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মহাসড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং সিএনজি অটোরিকশা চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুর্ঘটনা রোধে অবৈধ চালকদের গাড়ি চালানো বন্ধ করতে হবে বলেও জানান মন্ত্রী। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে মেট্রোপলিটন এলাকার সিএনজি অটোরিকশার মালিক শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা ড্রাইভারদেরকে আরো কাউন্সিলিং করুন এবং যারা চালকের যোগ্যতা নেই তাদেরকে দিয়েও গাড়ি চালানো হচ্ছে। একটা চালককে 24 ঘন্টা গাড়ি চালাতে হচ্ছে। এই বিষয়গুলো যদি বন্ধ না হয় তাহলে কিন্তু রাস্তায় বেপরোয়া ড্রাইভিং চলতে থাকবে এবং সব মিলিয়ে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। আমি তো এখনো বলছি সড়ক এবং পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশের 20টি স্পটে প্রতিদিনই ঘটছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় একের পর এক প্রাণ গেলেও প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সংশ্লিষ্টরা দুর্ঘটনা রোধে সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি মহাসড়কটিকে 4 লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন। হাইওয়ে পুলিশ বলছে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মাজেদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশের প্রায় 76 কিলোমিটার রাস্তার মধ্যে 30 কিলোমিটারে রয়েছে 20টি ব্ল্যাক স্পট। এসব স্পটে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিশেষ করে শেরপুর উপজেলা অংশে দুর্ঘটনা বেড়েছে বেশি। এতে প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়ে পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অনেককেই। বিয়ে খাওয়া আসার সময় ওই বট বেটি উল্টে গেছে, আরেকটা গিয়ে গেছে মেরে দিয়েছে, আরেকটা গেছে তার ভিতরে স্যান্ডেলি সাথে সাথে মারা গেছে। স্কিটি নয় আমাকে হাত ভেঙে গেছে, আমার এমন হাত দিয়ে কোনো কাজ কাম করে পারি না। আমার ভাই ভাসতে গাড়ি চাপা খেয়ে মারা গেছে। দুর্ঘটনা রোধে এই মহাসড়ককে 4 লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন সচেতন মহল ও মোটর মালিক গ্রুপের নেতারা। লসিমন করিমন যেগুলি সরকার কর্তৃক বন্ধ করা হয়েছিল সেগুলি পুনরায় চালু হয়েছে এবং আমাদের এই রাস্তাকে 4 লেন করার জন্য সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি। হাইওয়ে পুলিশ যদি নিয়মিত দক্ষ ড্রাইভারের লাইসেন্স আছে কিনা, দক্ষ ড্রাইভার কিনা, সেই সঙ্গে ওভার স্পিড ওভারটেকিং এর ক্ষেত্রে তারা যদি মনিটরিং করে তাহলে এখানে দুর্ঘটনা অনেকাংশে রোধ পাবে। হাইওয়ে পুলিশের কর্মকর্তা জানান দুর্ঘটনার কারণ চিহ্নিত করে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা চেকপোস্ট করে যাচ্ছি, মামলা দিচ্ছি, গাড়ির ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে এবং স্পিড গান বেশি বেশি করে ব্যবহার করে স্পিডটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি এবং এটা খুব ইফেক্টিভলি কাজ করছে। জেলা পুলিশ ও হাইওয়ে
পুলিশের তথ্য মতে গত 6 মাসে বগুড়া হাইওয়ে অংশে মোট দুর্ঘটনা ঘটেছে 2 শতাধিক। এতে মারা গেছে 61 জন আর আহত হয়েছে 5 শতাধিক। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রগুলো। প্রকৃতির নৈসর্গিক দৃশ্য উপভোগে এই 3 জেলায় ছুটে এসেছেন দূর দূরান্তের প্রকৃতিপ্রেমী মানুষ। এ অবস্থায় পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ। জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রকৃতির নিপুণ হাতে গড়া সৌন্দর্য আর ঝর্ণার শীতলতায় গা ভাসাতে পাহাড়কন্যা খাগড়াছড়িতে এখন ভ্রমণ পিপাসুদের ঢল। ঈদের ছুটিতে খালি নেই জেলার হোটেল মোটেলগুলো। রিসাং ঝর্ণা, আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত সেতু, রামগড়ের কৃত্রিম লেক সহ প্রতিটি পর্যটনের স্পট এখন মুখরিত। আকাশে বিছিয়ে রাখা শুভ্র মেঘের চাদরের নিচে সবুজ বনরাজি ঘেরা পাহাড়ের মাঝে আঁকাবাঁকা সড়ক। এমন নয়নাভিরাম দৃশ্য মুহূর্তে মন ভুলিয়ে দেয় দর্শনার্থীদের। এত বেশি নিরাপত্তার মাঝখানে আমরা ঈদটা উদযাপন করতেছি, এটা বলার বাইরে। এখানে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে, যেমন আপনার ঝুলন্ত ব্রিজ আছে, এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য ট্রেন আছে। আলুটিলা গুহা ঘুরলাম, এটা তো অসাধারণ। বাংলাদেশে এইরকম একটা সুন্দর জায়গা আছে আমার জানা ছিল না। টুরিস্ট অ্যাট্রাক্ট করতে যেভাবে বলতে হয় এরকম স্মার্টলি প্রেজেন্ট করা যায়, বাইরের দেশে যেরকম করা হয় তার থেকে অনেক ভালো স্পট আমাদের দেশেই আছে। বৌদ্ধ মন্দিরগুলি খুব সুন্দর, এগুলি আমার খুবই আকর্ষণীয় মনে হয়েছে। তারপরে এখানে একটা গুহা আছে, খুবই বিখ্যাত গুহা, সবাই খুব এনজয় করেছে। তো এটা খুব ভালো একটা সুন্দর জায়গা। আমার মনে হয় বাংলাদেশের সবাই একবার এখানে আসা উচিত। নগর জীবনের ক্লান্তি দূর করতে বান্দরবানের পাহাড়ি জনপদে পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন দর্শনার্থীরা। প্রাকৃতিক সৌন্দর্যের অপারে লীলাভূমির শৈলপ্রপাত, নীলগিরি সহ জেলার পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসু মানুষের ঢল। ঈদের ছুটিতে নারী পুরুষ সহ সব বয়সের মানুষ একাকার হয়ে উপভোগ করছেন প্রকৃতির নৈসর্গিক দৃশ্য। পর্যটন স্পটগুলোতে সাদা পোশাকে ও পোশাকধারী পুলিশি সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। আশা করি পর্যটকগণ বান্দরবন ভ্রমণ শেষে নিজ নিজ গন্তব্যস্থানে সুন্দরভাবে ফেরত যেতে পারবেন। এদিকে রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট মুখর পর্যটক ও ভ্রমণ পিপাসুদের ভিড়ে। শহুরে জীবনে একটু প্রশান্তির আশায় জেলার পাহাড়, কাপ্তাই হ্রদ, শুভ্রং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন তারা। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। শরীয়তপুরে নতুন করে ভাঙনের কবলে পড়েছে নড়িয়া উপজেলার 2টি গ্রাম। ভিটেমাটি ও ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন তারা। দেখা দিয়েছে খাবারের তীব্র সংকট। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চোখের পলকে বিলীন হয়ে গেল মাথা গোজার শেষ আশ্রয়টুকু। নতুন করে ভাঙনের কবলে পড়েছে নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের শেখকান্দি ও ঈশ্বরকাঠি গ্রাম। পদ্মার স্রোতের টানে চলে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারিয়ে পথে বসেছে শতাধিক পরিবার। কেউ কেউ সরিয়ে নিচ্ছে ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র। দেখা দিয়েছে তীব্র খাবারের সংকট। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা। বাড়িঘর সরাই হাত পারি না, কত মানুষ যে পড়ে দিতেছে গাঙ্গে, পড়ে যায়, কোনো সাহায্য আমাকে তো এর পর্যন্ত পাই নাই। বাজার সোজাও নেই, দোকানপাট ছিনবি হয়ে গেছে গো, বাড়ি ঘরও গেছে গো। আমরা কি খাবো? আমাদেরকে খাবার দিতে কোথায় থাকবো আমরা, সেই জায়গাটা পর্যন্ত পাইতেছি না। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণে খাস জমি ও ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। তাদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি, খাস জমি যেখান থেকে হোক তাদেরকে বরাদ্দ দিয়ে খাস জমি তারা বাড়িঘর তুলতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শরীয়তপুরের নড়িয়া, ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলার 11টি গ্রাম নদীগর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। গৃহহারা হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। সময় সংবাদ, শরীয়তপুর। ফরিদপুরে বখাটে ছেলের দেয়া আগুনে পুড়ে গেছে বাবার শরীর। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা জানান, দগ্ধ এটিএম রফিকুল হুদার শরীরের প্রায় 95% পুড়ে গেছে। এরই মধ্যে শরীরের প্রতিটি অঙ্গ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে গুরুতর দগ্ধ অবস্থায় ফরিদপুর থেকে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। স্বজনরা জানায়, দাবি অনুযায়ী মোটরসাইকেল কিনে দিতে বাবা অস্বীকৃতি জানালে শোয়ার ঘরে পেট্রোল দিয়ে আগুন দেয় সদ্য এসএসসি পরীক্ষা উত্তীর্ণ ছেলে মুগ্ধ। এতে ঘরে থাকা তার বাবা, মা ও ভাই দগ্ধ হন।
ছেলেটা বহুদিন ধরে বলতেছিল যে আমার একটা মোটর সাইকেল কিনে দাও, তো দিচ্ছিল না। এই জন্য এক সময় ক্ষুব্ধ হয়ে ঘরবাড়ি ভাঙছে। এর এক পর্যায়ে পেট্রোল ছিল বোতলে পেট্রোল ঢেলে আগুন ধরে দিচ্ছে। যেহেতু ওনার পোড়াটা 95% শরীরে কোনো অংশই আঘাতপ্রাপ্ত ছাড়া নেই, এই অবস্থায় আমরা ওনাকে আইসিইউতে চিকিৎসা দিচ্ছি। ওনাকে যে আমরা বাঁচানো যাবে এটা সম্ভাবনা খুবই কম। যতটুকু ওনাকে ব্যথামুক্ত রাখা যায় সেই চেষ্টা করা হচ্ছে। এখানে প্রত্যেকটা অর্গান ফেলিওর দিকে চলে যাচ্ছে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম জালালউদ্দিনকে হত্যায় সহযোগিতার দায়ে মোহাম্মদ হোসেন সাইদি নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আওতায় সাইদিকে ন্যূনতম 24 বছর কারাভোগ করতে হবে। হত্যা মামলার প্রধান আসামি 24 বছর বয়সী মোহাম্মদ আব্দুল কাদির পলাতক। সে যুক্তরাজ্য থেকে পালিয়ে তুরস্ক ও পরে সিরিয়ায় পাড়ি জমায় বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। রায়ের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম জানায়, চলতি বছরের 18 ফেব্রুয়ারি রচডেলের সাউথ ইস্ট পার্কের কাছে 71 বছর বয়সী ইমাম জালালউদ্দিনকে হত্যা করে পালিয়ে যায় কাদির। ঘটনাস্থলে পৌঁছাতে ও পালাতে সাইদি গাড়ি চালিয়ে ঘাতক কাদিরকে সহযোগিতা করেছিল বলে অভিযোগ রয়েছে। রোগ নিরাময়, অশুভ শক্তি তাড়ানো সহ নানা সমস্যার সমাধানে জালালউদ্দিন তাবিজ দিতেন। আইএস একে কালো জাদু হিসেবে চিহ্নিত করায় এই হত্যাকাণ্ডের পেছনে জঙ্গির সম্পৃক্ততা থাকতে পারে বলে রায়ে উল্লেখ করা হয়। হত্যাকাণ্ডের 6 মাস আগে দুর্বৃত্তরা জালালউদ্দিনের তাবিজ সংক্রান্ত নথিপত্র ধ্বংস করে বলে জানা গেছে। জালালউদ্দিনের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সতপুর গ্রামে। 15 বছর আগে তিনি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। স্প্যানিশ লা লিগার খবর। মেসি, সুয়ারেজ, নেইমার থ্রুয়ের মূল একাদশ নিয়ে লেগানিসের বিপক্ষে বড় জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। স্বাগতিকদের 5-1 গোলে হারিয়েছে লুই এনরিকের শিষ্যরা। ফলে এক ম্যাচ বেশি খেলে রিয়াল মাদ্রিদের সমান 9 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে আছে কাতালানরা। লেগানিসের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের 15 মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন দলের আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এরপর সুয়ারেজকে তার প্রতিদান দিতে বেশি দেরি করেননি মেসি। 31 মিনিটে সুয়ারেজকে বল বাড়িয়ে দেন 5 বারের ব্যালন ডি'র জয়ী এই তারকা, আর সেটাকেই কাজে লাগিয়ে গোলে রূপান্তর করেন লুইস সুয়ারেজ। বিরতিতে যাবার 1 মিনিট আগে নেইমার বার্সার হয়ে ব্যবধান 3-0 করেন। বিরতির পর ফিরে 55 মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল পূরণ করেন মেসি। এরপর 64 মিনিটে রাফিনহার গোলে স্কোর 5-0 করে কাতালানরা। 81 মিনিটে অবশ্য লেগানিসের হয়ে একটি গোল পরিশোধ করেন গ্যাব্রিয়েল পাইরেস, কিন্তু তার আগেই বড় জয় নিশ্চিত করে লুই এনরিকের দল। দীর্ঘ 11 বছর পর টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত 38 বছর বয়সী অফ স্পিনার গ্যারেথ ব্যাটি। ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে ব্যাটি জানান, নিরাপত্তা নয় বরং নিজেকে দ্বিতীয়বার প্রমাণের সুযোগটি কাজে লাগাতে চান তিনি। এটা আমার জন্য দারুণ একটি সুযোগ। সত্যি বলতে গত 11টি বছর এই দিনটির জন্যই আমি অপেক্ষা করেছিলাম। ইংল্যান্ড দলের জার্সিতে স্মরণীয় কিছু করতে চাই। যেহেতু নিরাপত্তা দল সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং ইতিবাচক ফলাফলই দিয়েছে, তাই আমার মনে হয় না নিরাপত্তা নিয়ে সেখানে শঙ্কিত হওয়ার কিছু আছে। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে সম্মত ঢাকা অটোয়া। কানাডায় শেখ হাসিনা ও জাস্টিন ট্রুডোর বৈঠক। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ও কাওড়াকান্দি ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় 11 জনের মৃত্যু। সিলেটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে 3 জন নিহত। সারা দেশে নিহত আরও 6। উত্তরাঞ্চলের অন্যতম কাঁচা চামড়ার বাজার নাটোরে এখনো জমে ওঠেনি বেচাকেনা। ট্যানারে মালিকদের বেঁধে দেয়া দামে বিক্রি হলে লোকসানের আশঙ্কা মৌসুমী ব্যবসায়ীদের। এবং মগবাজার ফ্লাইওভারের দ্বিতীয় অংশের উদ্বোধন হলেও নিচের রাস্তা ব্যবহার উপযোগী না হওয়ায় দুর্ভোগে এলাকাবাসী। যথাযথ কর্তৃপক্ষকে আন্তরিক হওয়ার আহ্বান।
এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।